সকালের ট্রেনে কলকাতা বেরিয়ে পড়ল প্রতাপ। যখন প্রত্যয় আর মাধবী ঘাট থেকে ফিরছিল তখন দেখা হলো প্রতাপের সঙ্গে। একগাল হেসে প্রতাপ বলল, বেরোলাম, আজকে সম্ভবত ফিরবো না। আপনারা চেক আউট করতে চাইলে হরিহরকে বলবেন, ও সব করিয়ে দেবে। প্রত্যয় ঘাড় নাড়ল। আচ্ছা বেশ। সিঁড়ি কোঠা থেকে বাইক বের করে সকালের বৃষ্টি ভেজা পথে স্টেশনের রাস্তা ধরল প্রতাপ। মাধবী আর প্রত্যয় ফিরে চলল রুমের দিকে। বাকিদের তখনও ঘুম ভাঙেনি। ওরা গিয়ে জাগিয়ে তুলল সবাইকে। প্রত্যয় বলল, প্রতাপ বেরিয়ে গেছে, এটাই আমাদের একমাত্র সুযোগ। ঘুম জড়ানো গলায় নীল বলল, হরিহরকে দেখলি? কোথায় সে? প্রত্যয় বলল, হ্যাঁ, নিচে দেখে এলাম, রান্নাঘরের দিকে যাচ্ছে। বোধহয় রাধুনীকে কোনো ইনস্ট্রাকশন দিতে যাচ্ছে। অখিল বলল, হ্যাঁ চল, আমি আর তুই বেরিয়ে পড়ি। বাজে কটারে? প্রত্যয় ঘড়ি দেখে জানালো 9:30 বেজে গেছে। অখিল ফ্রেশ হয়ে একটা কুর্তা গায়ে জড়িয়ে বেরিয়ে এলো বাথরুমের থেকে। তারপর প্রত্যয়কে সঙ্গে নিয়ে নিচে নেমে এলো। হোটেলের সামনের ঘাস রাস্তা এখনো জলে ভেজা। ওই রাস্তা ধরে কিছুটা এগিয়ে তারপর গ্রাম্য ভাঙা কংক্রিটের পথ। চুপচাপ সিগারেট টানতে টানতে এগোচ্ছিল দুই বন্ধু। কয়েকজন স্থানীয় আতবুড়ো একটা ছোট্ট ঢঙের দোকানের সামনে দাঁড়িয়ে বিড়ি টানছে। ওদের কিছু অস্পষ্ট কথা কানে এলো অখিল আর প্রত্যয়ে। বেশ কিছুক্ষণ আগে থেকেই কি একটা আলোচনা করছিল ওরা। একটা লোক বলল, কাল রাতে আমাদের পাড়ার একটা ছেলেও দেখেছে। ও রাস্তা ধরে বাড়ি ফিরছিল, হঠাৎ একদল লোক ওকে ঘিরে ধরলো। ও তো পালানোর রাস্তাই পায় না। লোকগুলো হাঁটতে হাঁটতে আরো কাছে চলে এসেছিল, চারপাশ থেকে ওকে চেপে ধরবে এমন ভাব। হ্যাঁ, ভাগ্যিস তখন আমাদের পাশের বাড়ি রাখালদা বাইক চালিয়ে ঠিক ওই রাস্তা ধরেই এসছিল। হেডলাইটের আলো পড়তেই লোকগুলো সব ছিটকে মিলিয়ে গেল কোথায়। রাখালদা তখন ছেলেটাকে বাইকে করে তারপর তো এখানকে নিয়ে এলো। অন্য একটা লোক বলল, হ্যাঁ, বহু বছর ওরা উৎপাত করে না, এই বছর যে কেন আবার এসব শুরু করলো কে জানে। এরপরের কথাগুলো আর কানে এলো না দুই বন্ধুর। দোকান ছাড়িয়ে অনেকটা এগিয়ে গেছে ওরা। অখিল বলল, ওরা কি বলছিল বুঝতে পারলি? প্রত্যয় ঘাড় নাড়ল। হ্যাঁ বুঝেছি, প্রতুলদা বলেছিল। তুই বিশ্বাস করিস? অখিল হাসল। অবিশ্বাস করতে মন চাইছে না রে। এখনো এমন অনেক সত্য পৃথিবীতে বর্তমান যার আধুনিক বিজ্ঞান কোনো যুক্তি দিতে পারেনি। তাই বলে তো সেগুলোকে মিথ্যে বলে দেওয়া যেতে পারে না। তারপর প্রত্যয়ের দিকে তাকিয়ে সে বলল, একটা কথা তোদেরকে আমি বলিনি। সেদিন যখন চিত্রকূট পাহাড়ে চড়ছিলাম, ওই আমাদের নীলের যেমন পা কেটেছিল বুড়ুরি লেকের ধারে, ওখানে আমারও তেমন পা কেটে গেছিল। সেই জল দিয়ে ধুতে গেলাম, ব্যাস রং টং সব হাওয়া। আচ্ছা এমনটা কেন হলো বলতো? তারপর আরেকটা জিনিস, তোর ঘুম কেমন হচ্ছে? প্রত্যয় ঘাড় নাড়ল। মন্দ না। কেন? অখিল বলল, যেদিন এসেছি সেই রাতটা বাদ দিলে আর একটা রাতেও আমার ঘুম ঠিক মতো হচ্ছে না। উদ্ভট সব স্বপ্ন দেখছি, কেমন সব চেহারা আমার স্বপ্নের মধ্যে ঘুরছে বুঝলি। কাল রাতে দেখলাম একটা ফাঁকা রাস্তায় আমি হাঁটছি, সন্ধে সন্ধে হয়ে এসেছে। একটা লোক, মুখ দেখা যাচ্ছে না লোকটার, আমাকে বলছে যে এ রাস্তা ভালো না, ফিরে যান, ফিরে যান। 5 মিনিট পর আবার সেই লোকটা আমার সামনে থেকে হেঁটে এসে আমাকে ওই একই কথা বলছে, ফিরে যান, এ রাস্তা ভালো না। এরকম 3 বার ঘটলো বুঝলি। স্বপ্নটা আমার এতটাই বাস্তব লাগছিল যে ভাই কি বলবো তোকে। আরো অদ্ভুত ব্যাপার কি জানিস, স্বপ্ন শেষ না হওয়া পর্যন্ত আমি কিছুতেই ঘুম থেকে উঠতে পারছি না। ছোটবেলায় বাবা মা যেমন জোর করে ধরে উত্তম সুচিত্রার সাদা কালো সিনেমা দেখাতো, তেমন ভাবে কেউ যেন জোর করে আমাকে স্বপ্নগুলো দেখাচ্ছে। প্রত্যয় বলল, হয়তো তুই বেশি স্ট্রেস নিচ্ছিস, তাই এমনটা হচ্ছে। অখিল বলল, কি জানি ভাই,
পূর্ণিমাটা যত এগিয়ে আসছে কেমন যেন একটা মায়াজাল আমাকে ঘিরে ধরছে চারপাশে। রাতে আমি আর সঞ্জয় যখন ফিরছিলাম, সঞ্জয় বোধহয় খেয়াল করেনি, কিন্তু আমি স্পষ্ট দেখতে পেয়েছিলাম কেবল আমরা দুজন নই, আরও কেউ ছিল ওই বাড়ির আশেপাশে অন্ধকারে। সেও আমাদের মতো ঘাপটি মেরে দেখছিল ওই বাড়ির মধ্যে কি ঘটছে। আমরা যখন ফিরে আসি, মানে জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটছি, এরকম সময় হঠাৎ আমার মনে হলো কেউ একজন আমাদের পাশ কাটিয়ে দ্রুত হেঁটে চলে গেল। পাশ দিয়ে কেউ হেঁটে গেলে একটা হালকা হাওয়া ধাক্কা লাগে না শরীরে? আমি জানি না আমি আমি তোকে বোঝাতে পারছি কিনা। প্রত্যয় ঘাড় নাড়ল। বুঝেছি। অখিল বলল, জানি না ঠিক কত বড় রিস্ক আমরা নিতে যাচ্ছি। একবার ইচ্ছে হচ্ছে এক্ষুনি কলকাতা ফিরে যায়, কিন্তু পরেই আবার মনে হচ্ছে যে আমাদের এখানে থাকাটা অত্যন্ত প্রয়োজন। মনে হচ্ছে এখানে যা ঘটবে তাতে আমাদের প্রত্যক্ষ ভূমিকা আছে। প্রত্যয় বলল, আমরা ফিরছি না, এখানে কি ঘটছে সেটা দেখে তারপর ফিরব। স্টেশন পেরিয়ে যে রাস্তা ধারাগিরির দিকে চলে গেছে, সেই রাস্তায় মদের দোকান, একটা পান বিড়ির দোকান আর একটা শাড়ি দোকানের মাঝে বেশ রংচং বোর্ড ঝুলিয়ে নিজের অস্তিত্ব সগৌরবে জানান দিচ্ছে দোকানটা। তখনও দোকানের ঝাঁপ ওঠেনি, তাই দেখে প্রত্যয় বলল, চল ভাই এক কাপ চা খাওয়া যাক, খিদে খিদে পাচ্ছে। চা বিস্কুট খেয়ে দুটো রাম, একটা ভদকা আর কয়েক প্যাকেট চিপস, সিগারেট, জলজিরা ইত্যাদি সব নিয়ে 12টার দিকে হোটেলে ফিরল প্রত্যয় আর অখিল। হরিহরকে লনেই পাওয়া গেল। একটা বিড়ি ধরিয়ে উদাস চোখে নদীর দিকে তাকিয়েছিল। লনের অন্য পাশে মাধবী আর প্রীতি বসে নিচু স্বরে কিছু একটা আলোচনা করছে। হরিহরকে ডাকল প্রত্যয়। হরিহর। ঘাড় ঘুরিয়ে তাকালো হরিহর। প্রত্যয় দেখল হরিহরের ভাবলেশহীন চোখের কোণায় এক চিলতে জল স্থির হয়ে শুয়ে আছে। একটু টোকা পেলেই সে গড়িয়ে পড়বে রুক্ষ কালো গালে। প্রত্যয় বলল, আজ তো তোমার মালিক নেই, মদ খাবে তো? মদের কথা শুনে মুহূর্তেই হরিহরের মুখে এক অদ্ভুত আনন্দের রেখা ফুটে উঠল। একগাল হেসে সে বলল, হ্যাঁ হ্যাঁ খাবো। অখিল ব্যাগের দিকে দেখিয়ে বলল, তো নিয়ে এসছি, চলো ওপরে এসো। ইতিমধ্যে মাধবী আর প্রীতিও উঠে এসেছে ওদের দিকে। একটা নীরব দৃষ্টি বিনিময় হলো প্রত্যয় আর মাধবীর মধ্যে। মাধবী জিজ্ঞেস করল, ভদকা পেলেন? প্রত্যয় ঘাড় নাড়ল। পেয়েছি। নীল, সঞ্জয় ওরা কোথায়? প্রীতি বলল, ওরা তিনজন তো ঘুরতে বেরোলো জঙ্গলের দিকে, বলে গেছে আপনারা এলে যেন ফোন করি, ওরা ফিরে আসবে। অখিল বলল, আচ্ছা আমি তাহলে ওপরে গিয়ে ফোন করছি। প্রত্যয় হাতের ব্যাগ অখিলের হাতে ধরিয়ে দিল, তারপর বলল, তোরা যা ওপরে, আমি একটু ঘাটে বসি। মাধবী বলল, আমিও বসবো, আজ রোদে তেমন জোর নেই, মিঠে রোদ, ওরা এলে আমি আসছি। অখিল আর প্রীতি কথা না বাড়িয়ে ওপরে উঠে গেল। মাধবী আর প্রত্যয় এগিয়ে চলল ঘাটের দিকে। আর সবার অলক্ষ্যে চোখের কোণে জমে থাকা জলটুকু মুছে রান্নাঘরের দিকে চলে গেল হরিহর। কাউকে সে বলতে পারছে না কি চলছে তার ভিতরে।